হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে হয়তো বা আইফোন ইউজার বা আগে আইফোন ইউজ করেছেন। আর গত বছরই লেটেস্ট আইফোন বের হয়েছে, আইফোন 10, এবং সেখানে ইউজ করা হচ্ছে লেটেস্ট প্রসেসর A11 বায়োনিক। তো এই আইফোন 10-এর গিকবেঞ্চ স্কোর সিঙ্গেল কোরে 4000-এর উপরে এবং মাল্টি কোরে প্রায় 10,000-এর উপরে। গত বছর বের হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো আছে, যেমন স্যামসাং গ্যালাক্সি S8, নোট 8 বা পিক্সেল 2, সেখানে ইউজ হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন 835। তার গিকবেঞ্চ স্কোরের সাথে যদি আমি এই গিকবেঞ্চ স্কোরের তুলনা করি তাহলে এটা অ্যাটলিস্ট ডাবল। এমনকি এবছর বের হওয়া যে স্যামসাং গ্যালাক্সি S9, তার যে প্রসেসর স্ন্যাপড্রাগন 845, তার গিকবেঞ্চ স্কোরের থেকেও এই A11 বায়োনিকের গিকবেঞ্চ স্কোর বেশি। তার মানে হচ্ছে অ্যাপলের ফোনগুলো বা আইফোন অ্যান্ড্রয়েড ফোনগুলো থেকে অনেক বেশি ফাস্ট। তো অ্যাপলের ফোনগুলো কেন এত ফাস্ট, আজকের ভিডিও সেটাই নিয়ে। চলুন শুরু করা যাক। তো আইফোন যে এত ফাস্ট তার কিছু রিজন আছে। তো নাম্বার 1 রিজন হচ্ছে অ্যাপলের চিপ ডিজাইনিং টিম। তো এখানে আমাদের একটা জিনিস জেনে রাখা ভালো যে ARM নামে একটা কোম্পানি আছে যারা ফোনের প্রসেসরের চিপের আর্কিটেকচার ডিজাইন করে, এবং এই ডিজাইন তারা যারা প্রসেসর বানায় যেমন কোয়ালকম বা অ্যাপল, তাদেরকে এই ডিজাইনের লাইসেন্স দেয়, এবং কোয়ালকম বা অ্যাপল সেই ডিজাইন নিজেদের ইচ্ছা মতো ইউজও করতে পারে, মানে সেমটাও ইউজ করতে পারে অথবা তাদের নিজেদের মতো চেঞ্জ করে ইউজ করতে পারে। তো 2011 সালের আগ পর্যন্ত এই ARM-এর এমন কোনো ডিজাইন আর্কিটেকচার ছিল না যে যেখানে 64 বিটের প্রসেসর ইউজ করার অপশন ছিল। মানে তার আগে যত ডিজাইন আর্কিটেকচার ছিল সবই ছিল 32 বিটের। 2011 সালের শেষের দিকে তারা ARM ভার্সন 8-A একটা ডিজাইন আর্কিটেকচার নিয়ে আসে যেখানে 64 বিটের প্রসেসর ইউজ করার অপশন ছিল। তো সবাই মনে করেছিল যে 2014 সালে যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বেরোবে সেখানেই ডিজাইন আর্কিটেকচার ইউজ করা হবে, মানে 2014 সালে যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর প্রসেসর হবে সব 64 বিটের। কিন্তু অ্যাপল সবাইকে অবাক করে দেয় যখন 2013 সালের সেপ্টেম্বরে তারা iPhone 5s বের করে, যার প্রসেসর ছিল 64 বিটের। The iPhone 5s is a huge leap forward in mobile computing performance. It starts with a brand new system on a chip from Apple called A7. A7 is 64-bit. This is the first ever in a phone of any kind. I don't think the other guys are even talking about it yet. এখন অন্যান্য প্রসেসর মেকিং কোম্পানি যেমন কোয়ালকম অ্যাপলের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করেছিল। তারা 2014 সালে বের করে স্ন্যাপড্রাগন 810, যেটা ছিল তাদের প্রথম 64 বিটের প্রসেসর। এরপরে তারা বের করে হচ্ছে স্ন্যাপড্রাগন 835 2015 সালে, যার ডাকনাম ছিল কায়রো, এবং এটা ছিল নিজেদের ডিজাইন। এরপরে তারা 2016 সালে বের করে স্ন্যাপড্রাগন 835, যেটা ছিল সেমি কাস্টম। তো যেখানে স্ন্যাপড্রাগন একবার নিজেদের ডিজাইন, একবার ARM-এর ডিজাইন, একবার কাস্টম ডিজাইন, এইসব নিয়ে ব্যস্ত, তখন অ্যাপল প্রত্যেক বছর নতুন আইফোনের সাথে নতুন জেনারেশনের 64 বিটের প্রসেসর বের করেছে, এবং তারা লেটেস্ট আইফোন 10-এর সাথে 5th জেনারেশনের 64 বিটের প্রসেসর বের করেছে। তো হিসাব করলে দেখলে বোঝা যায় যে আইফোন বা আইফোনের যে প্রসেসর সেটা আসলে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলোর প্রসেসর থেকে অ্যাটলিস্ট 2 জেনারেশন সামনে এগিয়ে আছে। তো এটা তাদের জন্য অনেক বড় একটা হেড স্টার্ট। 2 নম্বর রিজন হচ্ছে অ্যাপলের চিপের সাইজ। অ্যাপলের চিপের সাইজ অ্যান্ড্রয়েড ফোনগুলোর চিপের সাইজের তুলনায় অ্যাটলিস্ট 2 গুণ, এবং এটা হচ্ছে ইন টার্মস অফ সিলিকন। সিলিকন একটা এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল। আপনি যদি আপনার প্রসেসরে বা আপনার চিপে অতিরিক্ত সিলিকন ইউজ করেন, এক্সট্রা সিলিকন ইউজ করলে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়বে এবং সেই চিপের দামটাও বাড়বে। তো অ্যাপল এই কাজটা কীভাবে করে? তো অ্যাপলের ফোন মেকিংয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা নিজেদের ভিতরে ইন্টিগ্রেটেড। অ্যাপল নিজেদের ফোনের চিপ বা ফোনের প্রসেসর নিজেরাই বানায়, এবং ওরা বাইরে থেকে কিনে নিয়ে আসে না। তো একটা বড় চিপ বানাতে তাদের যে অতিরিক্ত খরচটা হয় সেটা তার ওই পুরো ফোন মেকিং প্রসেসের কোথাও না কোথাও ওভার কম্পেনসেট করতে পারে। কিন্তু অন্যান্য ফোন মেকিং কোম্পানি যেমন স্যামসাং বা গুগল বা সনি, এরা আসলে নিজেরা প্রসেসর বানায় না, এটা প্রসেসর কিনে নিয়ে আসে, এবং সাধারণত প্রসেসর কিনে কোয়ালকমের কাছ থেকে। কারণ কোয়ালকম যে প্রসেসরটা বানায় তার আর্কিটেকচার ডিজাইনটা তারা আবার কিনে ARM-এর কাছ থেকে। ARM যখন ওই আর্কিটেকচার ডিজাইন কোয়ালকমের কাছে বিক্রি করে তখন তাদের কিছু লাভ করতে হয়। কোয়ালকম যখন সেই প্রসেসরটা ফোন মেকিং কোম্পানিগুলোর কাছে বিক্রি করে তখন তাদের কিছু লাভ করতে হয়, এবং আলটিমেটলি ফোন মেকিং কোম্পানিগুলো যখন আমাদের কাছে, মানে সাধারণ মানুষের কাছে ফোনটা বিক্রি করে তখন তাদের কিছু লাভ করতে হয়। তো এই সাধারণ বা অ্যান্ড্রয়েড ফোন মেকিং কোম্পানিগুলোর কাছে ওই অ্যাপলের মতো অপশনটা নেই যে তারা তাদের ওই পুরো প্রসেসটার ভিতরে কোথাও না কোথাও একটা বড় চিপের জন্য ওভার কম্পেনসেট করবে। তো এটাও অ্যাপলের খুব বড় একটা সুবিধা। 3 নম্বর রিজনটা হচ্ছে ক্যাশ মেমোরি। এখন অ্যাপলের যে চিপ, সেই চিপে ক্যাশ মেমোরি থাকে অ্যান্ড্রয়েড ফোনগুলো থেকে বেশি, এবং এই জন্যে অ্যাপলের পারফরমেন্স এত ভালো হয়, অ্যাপলের চিপগুলো এত ফাস্ট মনে হয়। এখন ক্যাশ মেমোরি কী জিনিস আমি সেই আলোচনায় যাচ্ছি না। চিপে যে প্রসেসর থাকে সেই প্রসেসরের তুলনায় আমাদের মাদারবোর্ডে যে র্যাম থাকে সেই র্যাম একটু স্লো কাজ করে, এই জন্য ক্যাশ মেমোরি দেওয়া হয়। ক্যাশ মেমোরিতে আপনার সবচেয়ে রিসেন্ট অ্যাপগুলো জমা থাকে, যে অ্যাপগুলোতে আপনি
ঠিক আগে রেখে এসেছিলেন ওই অ্যাপগুলোতে চান আপনি খুব দ্রুত ব্যাক করতে পারেন, সেজন্যই ক্যাশ মেমোরি রাখা হয়। তো অ্যাপলের A7 এবং A8 চিপে ক্যাশ মেমোরি ছিল 5 মেগাবাইটের, A9 এবং A10 চিপে ক্যাশ মেমোরি ছিল 8 মেগাবাইটের, এবং একেবারে লেটেস্ট আইফোন 10 ইউজ করা 11 বায়োনিক, সেখানে সেই চিপেও ক্যাশ মেমোরি আছে 8 মেগাবাইটের। এখন স্ন্যাপড্রাগনের 835 এবং 845-এর আগে তাদের কোনো প্রসেসরে কোনো ক্যাশ মেমোরি ছিল না। প্রথম 835 এবং এই লেটেস্ট 845-এ তারা 3 মেগাবাইটের ক্যাশ মেমোরি ইউজ করেছে। এখন এই ক্যাশ মেমোরি বেশি মানেই আপনার চিপের সাইজটা বড়, এবং চিপের সাইজটা বড় মানে আপনার এখন এক্সট্রা সিলিকন, এবং এক্সট্রা সিলিকন মানে আপনার খরচ বেশি, ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি। উপরের ঠিক 2 নম্বর যে রিজনটা আমি বললাম, সেই 2 নম্বর রিজনের কারণে আসলে এই কোয়ালকমের মতো কোম্পানিরা অতিরিক্ত ক্যাশ মেমোরি তারা ইউজ করতে পারে না, কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়বে এবং চিপের দামটাও বেশি হবে এই কারণে। এবং 4 নম্বর রিজনটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজন, এবং এটাই মেন রিজন, সেটা হচ্ছে অ্যাপলের যে চিপ ডিজাইনিং টিম তাদের কনসেন্ট্রেশন থাকে অনলি একটা চিপে, কারণ অ্যাপল চিপই বানায় একটা। তাদের কনসেন্ট্রেশন, তাদের ফোকাস, তার এভরিথিং থাকবে একটা চিপের মধ্যে। সে একটা চিপকে তারা কতটা ভালো করবে, সে একটা চিপের পারফরমেন্স কী করে ভালো বানাবে, তাদের ওই একটা চিপের ব্যাটারি এফিসিয়েন্সি কত ভালো হবে, তাদের চিন্তা থাকে এইদিকে। কিন্তু অন্যান্য প্রসেসর মেকিং কোম্পানি যেমন কোয়ালকম তো একটা চিপ বানায় না, তারা ফোনের জন্য চিপ বানায়, তারা স্মার্ট ওয়ারেবলের জন্য চিপ বানায়, তারা ঘড়ির জন্য চিপ বানায়। তাদের 200 সিরিজ আছে, তাদের 400 সিরিজ আছে, তাদের 600 সিরিজ আছে, তাদের 800 সিরিজ আছে। তাদের কাছে আসলে অ্যাপলের মতো সেই অপশনটা নেই যে তারা অনলি একটা চিপের দিকে কনসেন্ট্রেট করবে এবং একটা চিপকে কত ভালো বানানো যায় তারা সেদিকে লক্ষ্য রাখবে। তো এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় রিজন যে কেন অ্যাপলের চিপগুলো অ্যান্ড্রয়েডের ফোনগুলো চিপ থেকে এত বেশি ফাস্ট হয়। তো এগুলো যে আমি রিজনগুলো বললাম সেগুলো হচ্ছে মেইন রিজন। এছাড়াও কিছু রিজন আছে, এছাড়াও কিছু কারণ আছে যে আসলে অ্যাপল কেন এত ফাস্ট। সিঙ্গেল কোর পারফরমেন্স আছে, মাল্টি কোর পারফরমেন্স আছে, কিন্তু এগুলো হচ্ছে মেইন রিজন। এই রিজনগুলো ছাড়া যে রিজনগুলো আছে সেগুলো আসলে এই রিজনের সাথে ইন্টিগ্রেটেড। তো hope you guys like the video. I'll see you in the next one.